দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। যুদ্ধ বন্ধের শর্ত জানিয়ে দিয়েছেন পুতিন। বড় পরিমাণ এলাকা ছাড়তেই হবে ইউক্রেনকে। আলাস্কার শীর্ষ বৈঠকে ট্রাম্পকে বলে দিয়েছেন পুতিন। সম্ভবত ট্রাম্পও তা মানতে চলেছেন। ইউক্রেনের ন্যাটোতে ঢোকারও তীব্র বিরোধী রাশিয়ার ব্যাপারে ইউরোপের দেশগুলির দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দাবি পুতিনের। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে জেলেনস্কির এবং সেই বৈঠকে ঠিক কি উঠে আসে সেদিকে নজর রয়েছে সকলের। বৈঠকের উপরে নির্ভর করছে ইউরোপের এই যুদ্ধ আর কতদিন ধরে চলবে। আপনারা জানেন ইতিমধ্যেই যে বৈঠক হয়ে গিয়েছে ট্রাম্প এবং পুতিনের, সেখানে কোনো রকমের শান্তি চুক্তি হয়নি, তবে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছিল। এবার যুদ্ধবন্ধের শর্ত জানিয়ে দিয়েছেন পুতিন। বড় পরিমাণ এলাকা ছাড়তেই হবে ইউক্রেনকে। আলাস্কা শীর্ষ বৈঠকে ট্রাম্পকে বলে দিয়েছেন পুতিন এবং সম্ভবত ট্রাম্পও তা মানতে চলেছেন। ইউক্রেনের ন্যাটোতে ঢোকা তীব্র বিরোধী রাশিয়া, এ ব্যাপারে ইউরোপের দেশগুলির দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দাবি পুতিনের। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে জেলেনস্কির। বৈঠকের ওপরে নির্ভর করছে ইউরোপের এই যুদ্ধ আর কতদিন চলবে। তবে পুতিন যেমনটা বলেছেন যে বেশ বড় একটা জায়গা এলাকা ছাড়তে হবে ইউক্রেনকে, এমনটাই শর্ত দেওয়া হয়েছে। এবং ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বৈঠক, সেই বৈঠকে কি উঠে আসে সেদিকে কিন্তু নজর রয়েছে। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পুতিন তিনি কিন্তু একটা শর্ত দিয়েছেন যে একটা বড় এলাকা ছাড়তে হবে ইউক্রেনকে। সেক্ষেত্রে যে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যে বৈঠক, সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসতে চলেছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আলাস্কা শীর্ষ বৈঠকে পুতিন স্পষ্ট ৩-৪টি শর্তের কথা জানিয়েছেন। যুদ্ধ শুরুর আগে যেসব শর্তের কথা বা যেসব রাশিয়ার পক্ষে অস্বস্তিকর যেসব ঘটনার কথা পুতিন বারবার জানিয়েছিলেন, তার একটির থেকেও পুতিন সরে যাননি, এমনটাই জানা যাচ্ছে। এই সব শর্ত বা সেগুলোর বেশিরভাগ যদি মেনে নেওয়া না হয়, তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারেও রাশিয়ার মনোভাবটি পুতিন জানিয়ে দিয়েছেন। এখন যে শর্তগুলোর কথা পুতিন জানিয়েছেন, সেগুলোর পেছনে অনেক ঐতিহাসিক ব্যাপার রয়েছে। একটা হচ্ছে আজকে ইউক্রেনের যে জায়গাটা, ভৌগোলিক খণ্ডটাকে ইউক্রেন বলা হয়, এর একটা বড় অংশ রাশিয়া স্পিকিং মানুষ, রাশিয়ান ভাষায় তারা কথা বলেন, বিশেষ করে রাশিয়ার লাগোয়া এলাকা। এবং এক সময় এইসব এলাকাগুলো ওই যখন জার সেখানে সম্রাট ছিলেন, রাশিয়ার সম্রাটকে জার বলা হতো, সেই যখন শাসন ছিল, জার শাসন, তখন এই এলাকাগুলো রাশিয়ার মধ্যেই ছিল। পরবর্তীকালে যখন 1917 সালে কমিউনিস্ট দলের নেতৃত্বে রাশিয়ার বিপ্লব হয় এবং লেনিন তিনি যখন রাষ্ট্রপ্রধান হন রাশিয়ার, তখন এই সব এলাকাগুলোতে ইউক্রেনের দাবি খানিকটা তিনি মেনে নেন এবং ইউক্রেনকে কিছু জমি হস্তান্তর করেন। এই ইউক্রেন যেহেতু বৃহত্তর সোভিয়েত ইউনিয়নের মধ্যেই রইল এবং যেহেতু কমিউনিস্ট দলই এই পুরো সোভিয়েত ইউনিয়নকে পরিচালনা করত, সেই জন্য তখন এটা নিয়ে তেমন একটা আপত্তি বা তেমন একটা বিতর্ক হয়নি। কিন্তু যখন গত শতকে 90 দশকের একেবারে প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার দেশগুলো আলাদা স্বাধীন দেশ হয়ে যায়, তখন ইউক্রেনও স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু ইউক্রেনের মধ্যে ওই রাশিয়ান স্পিকিং এলাকাগুলো, যেগুলো ট্রাম্পের দাবি অনুযায়ী একসময় রাশিয়ার মধ্যেই ছিল, সেই অংশগুলো থেকে যায়। এর ফলে যেটা হয়, ইউক্রেনের মধ্যে এই রাশিয়া ভাষী মানুষেরা তারা ইউক্রেন ছেড়ে রাশিয়াতে ঢুকতে চান এবং সেই জন্য দীর্ঘদিন ধরেই ইউক্রেনের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। এখন এই যে রাশিয়ান ভাষী মানুষ, তাদের যে অধিকার রাশিয়াতে ঢোকবার, সেই অধিকারকে স্বীকার করে নিতে হবে এবং
এই সব এলাকাগুলোর ওপরে রাশিয়ার নিয়ন্ত্রণকে মেনে নিতে হবে ইউক্রেনকে। এটা হচ্ছে একটা প্রথম মূল দাবি। এই মূল দাবি কথাটা রাশিয়ান ভাষায় বারবার পুতিন বলেন। সেই মূল দাবির প্রধান হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যখন সমাজতান্ত্রিক সামরিক জোটটাও ভেঙে গেল, তখন দেখা গেল যে ন্যাটো অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন যে সামরিক জোট, তারা নানা দেশকে নানা রকমভাবে প্রভাবিত করে বা সরকার বদল করে সেই দেশগুলোকে ন্যাটোর মধ্যে নিয়ে নিচ্ছে। অর্থাৎ যে ন্যাটোর সম্প্রসারণ করার কোনো কথা ছিল না আগেকার বোঝাপড়ায়, সেই বোঝাপড়া ভেঙে ন্যাটো একাধিক দেশকে, ইউরোপীয় দেশকে তার অন্দরে নিতে শুরু করে। এর ফলে ট্রাম্প আসার আগে যখন বাইডেন সরকার ছিল, তখন এই ইউক্রেনকেও ন্যাটোর মধ্যে নেওয়ার একটা খুব তোড়জোড় শুরু হয় এবং দরখাস্ত করলেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট জেলেনস্কি, এবং সেই দরখাস্তের ভিত্তিতে বেশ কয়েক কদম এগিয়ে যাওয়া হলো ইউক্রেনকে ন্যাটোতে নেয়ার ব্যাপারে। তখন কিন্তু রাশিয়া এবং পুতিন জানিয়েছিল কিছুতেই ইউক্রেনকে ন্যাটোয় নেওয়া যাবে না, কেননা ইউক্রেন হচ্ছে একেবারে রাশিয়ার সীমান্তবর্তী রাষ্ট্র। সেখানে যদি শত্রু সৈন্য, ন্যাটোর সৈন্য, তারা এসে রাশিয়ার মুখোমুখি দাঁড়ায়, সেটা রাশিয়ার নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক, বিশ্ব শান্তির পক্ষেও বিপজ্জনক। সুতরাং এটা হচ্ছে 2 নম্বর মূল শর্ত। যে মূল শর্ত হচ্ছে যে ইউক্রেন ন্যাটোয় অন্তর্ভুক্ত হবে না, এই সংক্রান্ত ঘোষণা করে দেওয়া। 3 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে জেলেনস্কি জালিয়াতিপূর্ণ নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছেন, এটাই বরাবরের বক্তব্য রাশিয়ার। সেই যে জালিয়াতি করে প্রেসিডেন্ট হলেন, তার পেছনে মদত ছিল আমেরিকার। কিন্তু সেই জেলেনস্কিরও 5 বছরের টার্ম শেষ হয়ে গেছে গত বছরের মাঝামাঝি। এখন জেলেনস্কি প্রেসিডেন্টও না। সুতরাং ইউক্রেনে একটি প্রকৃত নির্বাচন করিয়ে প্রকৃত সরকারকে প্রতিষ্ঠা করতে হবে, এটাও রাশিয়ার আরেকটা মূল দাবি। এই সমস্ত দাবিগুলো ট্রাম্পকে সোজা জানিয়ে এসছেন এবং সেখান থেকে পেছোবার কোনো কথাই পুতিন ট্রাম্পকে বলেননি। এখন ইউক্রেন বা এই জেলেনস্কি তার কতটা মানেন, কতটা ট্রাম্প মানেন, কতটা ইউরোপ মানে, তার উপরেই কিন্তু নির্ভর করছে শান্তি চুক্তি হবে নাকি যুদ্ধ চলতে থাকে। একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা।